তোমায় নিজের করেই ছাড়বো। আর তাই ওই দিন আমি আমার লোক পাঠিয়ে তোমায় ধরে নিয়ে এসে তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমায় বিয়ে করি। কিন্তু বিয়ের পর এই একটা মাস ধরে তুমি শুধু আমায় এড়িয়েই চলেছ। দিনের পর দিন তুমি আমায় অবহেলা করেই যাচ্ছ। আমি আর এইসব নিতে পারছি না শিহাব। তাই আমি আজ তোমায় মুক্ত করে দিলাম। তোমায় ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি না ফেরার দেশে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। ভালো থেকো। ইতি, তোমার অবহেলার পাত্রী। চিঠিটা পড়ে আমার চোখে জল চলে আসলো। আমার আর বুঝতে বাকি রইল না যে এই চিঠিটা কে লিখেছে। আমি চিঠিটা হাত থেকে ফেলে তানিয়া বলে জোরে একটা চিৎকার মেরে দৌড়ে রুমের দিকে গেলাম। রুমের কাছে গিয়ে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল, আর আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি যে তানিয়া মেঝেতে পড়ে আছে, হাতে ছোট্ট বোতলের মতো কি যেন একটা। আমি তার পাশে গিয়ে দেখি যে এটা বিষের বোতল। তার মানে তানিয়া বিষ খেয়েছে। না, তানিয়া তুমি এটা কি করলে? তুমি আমায় ছেড়ে যেতে পারো না। আমি কান্না করছি আর তানিয়াকে ডাকছি, কিন্তু কিছুতেই উঠছে না। এমন সময় হঠাৎ রুমের সব লাইটগুলো জ্বলে উঠল। আমি তো অবাক হলাম যখন দেখলাম যে বাবা মা আর মরিয়মও রুমের ভিতর আছে। আর কিছু বুঝে ওঠার আগেই আম্মু আমার কাছে এসে আমায় ঠাস ঠাস করে দুইটা চর মেরে বলতে শুরু করলো, আজ তোর জন্য আমার মেয়েটাকে মরতে হলো। কি এমন দোষ করেছিল সে যে তুই তাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিয়েছিস? কেন করলি এমন? হ্যাঁ বল, চুপ করে আছিস কেন? আমি কিছু বলতে যাব তখনই বাবা বলে উঠল, হারামজাদা, তোকে আমরা ছোট থেকে বড় করছি, আর তুই আজ আমাদের এই প্রতিদান দিলি? আরে কত ভালো একটা মেয়ে ছিল আমার, আর তুই কি না তাকে ছি! একটুও কি লজ্জা করলো না তোর তানিয়ার সাথে এমনটা করতে? হ্যাঁ বল। আমি কিছুই বলছি না, চুপ করে খালি তাদের কথাগুলো শুনছি। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছি। ছি ভাইয়া ছি, তোকে আমার নিজের ভাই বলতে ঘৃণা করছে। তুই আমার নিষ্পাপ ফুলের মতো একটা ভাবির সাথে এমনটা করতে পারলি? ছি! আম্মু, আমি তানিয়ার সাথে এমনটা করতে চাইনি, বিশ্বাস করো। আর আমি এই একটা মাসে তানিয়াকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমরা আর তোর কোনো কথা শুনতে চাই না। আর তুই এখন এই মুহূর্তে মধ্যে বাড়ি থেকে বের হয়ে যা। কিন্তু আম্মু, আমার একটা কথা শুনো প্লিজ। তোকে আমি কি বলছি, কানে যায়নি কথা? তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। এই বলে আম্মু আমার কাছে এসে আমার হাত ধরে টেনে নিয়ে বাড়ির দরজার কাছে নিয়ে আসলেন। দরজার কাছে এসে আম্মু আমায় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিলেন আর বললেন, আজকে থেকে তুই আমাদের জন্য মরে গেছিস। আমাদের আজ থেকে কোনো ছেলে নেই। তুই আর জীবনেও এই বাড়িতে পা রাখবি না, বলে দিলাম। এই কথাগুলো বলেই আম্মু দরজা লাগিয়ে দিলেন। আর আমি এইখানে ঠাই দাঁড়িয়ে রইলাম। এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো, এইসব কথা ভাবতেছি। ঠিক তখনই আমার মনে পড়ল শুভর বাসা তো খালি আছে। তার বাবা মাও তো তার সাথে থাকে না, তারা গ্রামে থাকে। আর শুভ পড়াশোনার জন্য এইখানে একা থাকে। দেখি শুভকে ফোন করে কিছু করা যায় নাকি। তারপর আমি পকেট থেকে মোবাইলটা বের করে শুভর নাম্বারে কল দিলাম। দুইবার রিং হয়েছে কিন্তু ধরল না, তাই আবার কল দিলাম। এইবার কল ধরে ফেললো। হ্যালো শুভ। হে, কিন্তু তোর কি হয়েছে? তোর গলার আওয়াজ এমন শোনা যাচ্ছে কেন? বন্ধু, একটা ঘটনা ঘটে গেছে। কি বলিস? কি ঘটনা বল। না রে, এখন বলতে পারবো না। আগে তুই বল, আজ রাতটা কি আমি তোর বাসায় থাকতে পারবো? শুধু আজ রাত, প্লিজ না করিস না। আরে তুই এভাবে বলছিস কেন? কি হয়েছে বলবি তো নাকি? এখন কিছু বলতে পারবো না। আগে বল, আজ রাতটা তোর বাসায় আমায় থাকতে দিবি কিনা? আমি বাসায় এসে সব বলবো তোকে। আচ্ছা ঠিক আছে, তুই আয়। তারপর কল কেটে দিয়ে আমি সোজা হাঁটা ধরলাম শুভর বাসায়। কিছুক্ষণ হাঁটার পর শুভর বাসায় এসে পড়লাম। এসে কলিং বেল চাপ দেওয়ার পর শুভ এসে দরজা খুলে দিল আর আমি ভিতরে ঢুকে পড়লাম। এখন বল তো কি হয়েছে, আর তোর মুখ এমন দেখাচ্ছে কেন? আমি আর কোনো কথা না বলে শুভকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আরে আরে, কি হয়েছে তোর? এইভাবে কান্না করছিস কেন? কিছু বলবি তুই নাকি? বন্ধু, তানিয়া। আরে তানিয়া তানিয়া করছিস, হয়েছেটা কি ভালো করে বল তো। তানিয়া বিষ খেয়েছে। কি? কিন্তু কিভাবে? কি হলো? আর তুই এইখানে কি করছিস তাহলে? বাসায় যা। বাবা মা আমায় বাসা থেকে বের করে দিয়েছে রে। তুই কি বলছিস? তোর কথার মানেই তো আমি বুঝতে পারছি না। একটু ভালো করে সব ঘটনা খুলে বল তো। তাহলে শোন। তারপর শুভকে সব কথা খুলে বললাম আর কান্না করতে লাগলাম। কাঁদিস না বন্ধু, প্লিজ শান্ত হ। কিভাবে শান্ত হব রে? আজ আমার জন্য তানিয়ার এমন অবস্থা। সব কিছুর জন্য আমিই দায়ী। দেখ, এটা তোর কপালেই ছিল। এইখানে তুই নিজেকে দোষী মনে করিস না প্লিজ। বন্ধু, তানিয়ার কিছু হবে না তো? তুই একটু বাসায় ফোন করে দেখ না তানিয়ার এখন কি অবস্থা। দাঁড়া, আমি দেখছি। তুই একটু শান্ত হ আগে প্লিজ। এই বলে শুভ আমাদের বাসায় কল করলো
আর কথা বলতে লাগলো। কথা বলতে বলতে শুভ প্রায় কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে। না জানি কেন সেদিকে আমার কোনো লক্ষ্যই নেই। আমি শুধু তানিয়ার জন্য কান্না করেই যাচ্ছি, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কিছুক্ষণ পর আবার শুভ কথা শেষ করে আমার কাছে আসলো। শুভ, কি হয়েছে? তানিয়া ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? কি হলো বল, চুপ করে আছিস কেন? আর তুই আগে একটু শান্ত হ। আমি আঙ্কেলের কাছে ফোন করেছিলাম, উনি বলেছেন যে তানিয়া একদম ঠিক আছে, ওর কোনো ক্ষতি হয়নি। তুই সত্যি বলছিস তো আমার তানিয়ার কিছু হয়নি? আরে হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, এখন এসব বাদ দে, কাল এসব নিয়ে ভাবা যাবে। আর তুই তো সারাদিন ধরে কিছুই খাসনি। আয়, আগে কিছু খেয়ে নে আর শুয়ে পড়। কিন্তু দেখ, আর একটা কথাও বলবি না। আয়, এখন কিছু খেয়ে নে। এই বলে শুভ আমি জোর করে খাবার টেবিলে বসিয়ে খাবার বেড়ে দিল। আমি আর কিছু না বলে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আর শুভ তার রুমে আসলাম। তখন শুভ বলল, দেখ, এইসব নিয়ে এখন আর কিছু ভাবিস না প্লিজ। যা ভাবার কাল ভাবা যাবে, এখন ঘুমিয়ে পড়তো। এই বলে শুভ আমায় একটা বিছানা দেখিয়ে দিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও বিছানায় গিয়ে গা এলিয়ে দিলাম, কিন্তু ঘুম আর আসছে না। আজকের হয়ে যাওয়া ঘটনা নিয়ে শুধু ভাবছি কি থেকে কি হয়ে গেল। আমার জন্য তানিয়া আজকে মরতে বসেছিল। ছি, আমি কিভাবে এত নিষ্ঠুর হলাম? এইসব কথা ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়লাম সেই দিকে কোনো খেয়ালই নেই। সকালবেলা শুভর ডাকে ঘুমটা ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর শুভ দুজন মিলে নাস্তা করে নিলাম। অবশ্য খাবার কোনো ইচ্ছাই ছিল না, শুধুমাত্র শুভর জোরাজোরিতে খেতে হলো। খাওয়া দাওয়া শেষ করে আমি গিয়ে বিছানায় বসে একটু রেস্ট নিলাম। একটু পর শুভ রুমে আসলো আর আমি বললাম, বন্ধু, আমি আর থাকতে পারছি না রে, চল না একবার গিয়ে তানিয়াকে দেখে আসি। কেমন আছে সে, কোন অবস্থায় আছে? প্লিজ চল না একবার। আরে এখন মাত্র সকাল হলো, আর একটু পর যাই না। আর এখন তানিয়া আপু ঘুম থেকেও উঠবে না, আর এমনিতেই তার শরীর খারাপ। এই অবস্থায় ওনার এখন রেস্ট নেওয়া দরকার, তাই বলছি কি একটু পরেই যাই। ঠিক বলেছিস। আচ্ছা, বিকালে একবার যাব, তুই আমার সাথে যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাব। তারপর আর কোনো কথা না বাড়িয়ে রুমের ভিতরে বসে রইলাম। এইভাবে দেখতে দেখতে প্রায় বিকাল হয়ে এলো। তাই আমি শুভকে বললাম, বন্ধু, এখন তো বিকাল হয়ে গেছে, চল না প্লিজ একবার গিয়ে তানিয়াকে দেখে আসি। তোকে নিয়ে আর পারা যাবে না, বুঝেছি। আচ্ছা চল যাই। তারপর আমি আর শুভ দুজন মিলে বের হলাম আমার বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পর দুজন বাড়ির গেটের সামনে এসে পড়লাম। কিন্তু বাড়ির গেটের সামনে এসে আমি অনেক বড় একটা শক খেলাম, কারণ বাড়িটা আজ অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মনে হচ্ছে আজ এইখানে কারো বিয়ে, কারণ বাড়িটা বিয়ে সাজের মতো করে সাজানো হয়েছে। কিন্তু আমাদের বাড়িতে আবার কার বিয়ে? মরিয়মের তো এখনো বিয়ের বয়স হয়নি, তাহলে বিয়েটা কার? মনে মনে কথাগুলো ভাবছি, তখনই শুভর ডাকে বাস্তবে ফিরলাম। কিরে, এত কি ভাবছিস? বাড়িতে কার বিয়ে হচ্ছে রে, এইভাবে সাজানো হলো যে? কি জানি, চল আগে ভিতরে যাই, তারপর বোঝা যাবে। ওকে চল। এই বলে আমি আর শুভ বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। ও মা, বাড়ির ভিতরে গিয়ে তো আমি আরো অবাক হলাম, কারণ বাড়িতে আমার সব কাজিনরা আর চাচা চাচি মামা মামি নানু বলতে গেলে সবাই আছে। কিন্তু এরা হঠাৎ করে আমাদের বাড়িতে কেন? আর বিয়েটাই বা কার হচ্ছে কিছুই তো বুঝতেছি না। হঠাৎ দেখি আম্মু আমাকে দেখে আমার কাছে আসতেছে, এসেই বলল, তুই? তোকে না নিষেধ করেছি যে এই বাড়িতে আর জীবনও পা রাখবি না, তাহলে কেন আবার এই বাড়িতে আসলি? আম্মু, এই বাড়িতে আজ কার বিয়ে এটা আগে বলো। যার বিয়ে হোক না কেন, এতে তোর কি? তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। তুই আমাদের কেউ না, আমাদের জন্য তুই সেই দিনই মরে গেছিস। আম্মু, বিশ্বাস করো, আমি তানিয়াকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। আমি তো একটু তানিয়াকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে সে আমাকে কতটুকু ভালোবাসে, আর কিছু না। আমায় একটু তানিয়ার সাথে কথা বলার সুযোগ দাও না আম্মু, প্লিজ। দেখ সুরাইয়া, এখন তোর সাথে কথা বলতে পারবে না, তুই যা এখন। ওকে এখন সাজানো হচ্ছে। কেন বলতে পারবে না? আর ওকে সাজানো হচ্ছে মানে? আজ ওর বিয়ে, তাই ওকে সাজানো হচ্ছে। এখন তুই যা এখান থেকে। আম্মুর কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এ আমি কি শুনছি? আজ তানিয়ার বিয়ে, কিন্তু কার সাথে? আর ও তো আমার বিয়ে করা বউ, তাহলে ওর কেন আরেকটা বিয়ে হবে? না, আমি তানিয়াকে ভালোবাসি, আমি ওকে অন্য কারো হতে দিব না। আমি এই বিয়ে হতে দিব না। আম্মু, এ তুমি কি বলছো? ও না তোমার ছেলের বউ, তোমার বৌমা, তাহলে তোমরা কেন তানিয়াকে আরেকটা বিয়ে দিবা? ছেলের বউ, তাই না? আরে কখনো তানিয়াকে নিজের স্ত্রীর অধিকার দিয়েছিস বল? দিনের পর দিন মেয়েটাকে কতই না কষ্ট দিয়েছিস, আর এখন এসে বলছিস যে ও তোর বউ? আম্মু, বিশ্বাস করো, আমি এই কয়েকদিনে তানিয়াকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমি তানিয়াকে না ছাড়া বাঁচবো না। প্লিজ আম্মু, এই বিয়েটা বন্ধ করো। দেখ, তানিয়ার বাবা আর তোর বাবা সেই ছোটবেলা থেকেই বন্ধু ছিলেন,
আর তারা দুজনেই চাইতেন যে তোর আর তানিয়ার বড় হলে বিয়ে হোক, কিন্তু তোরা তো এর আগেই আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললি। তারপরও তুই তানিয়াকে কখনো স্ত্রীর অধিকার দিসনি। তাই তোর বাবা ওনার বন্ধুর কাছে ছোট হতে চান না বলে উনি নিজে তানিয়ার জন্য একটা পাত্র ঠিক করেছেন, যার সাথে তানিয়ার বিয়ে হবে। এক্ষুনি বরের লোকজন এসে পড়বে, মনে হয় তুই এখান থেকে চলে যাও প্লিজ, আমাদের আর কষ্ট দিস না। কথাগুলো বলেই আম্মু চলে গেলেন, আর আমি ঠাস করে মেঝেতে বসে পড়লাম। কি থেকে কি হয়ে গেল, আজ নিজের দোষে তানিয়াকে হারাতে হচ্ছে। না কিছু বলতে পারছি, আর না কিছু করতে পারছি। আম্মুর কথাগুলো শুনে আমি যেন কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছি। না, এইভাবে বসে থাকলে আমার চলবে না। তাই উঠে পড়লাম আর এক দৌড়ে চলে এলাম আমাদের রুমে, যেখানে তানিয়াকে সাজানো হচ্ছে। এসে দেখি যে কয়েকটা মেয়ে তানিয়াকে খুব সুন্দর করে বউয়ের সাথে সাজাচ্ছে। তার দিকে এক পলকে চেয়ে আছি। আজ তানিয়াকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরাতে পারছি না। তারপর ধীরে ধীরে হেঁটে তানিয়ার কাছে গেলাম। সেইখানে যেতেই তানিয়া আমায় দেখে ফেললো।